আমাদের জিকে জিকে হ্যাঁ ভলিউম স্যার 2 ভলিউম 2 নেই, 1 আছে। তাহলে ভলিউম 2 থাকলে 72টা কোশ্চেন এক্সট্রা কমন পেতে ভলিউম 2 আচ্ছা আমাদের স্যার এমনি আমার পরীক্ষা থেকে ভালো হয়েছে। ভলিউম 2 থেকে পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের জিকে মাস্টার সুকান্ত মাস্টার জানিয়েছে স্যার 72টা কোশ্চেন কমন রয়েছে ভলিউম 2 থেকে। একটা স্টুডেন্ট আবার ফোন করে জানিয়েছে 72টা না স্যার 78টা পেয়েছি আমি বই থেকে, সে আবার আরো 6টা বার করেছে খুঁজে। তো সে 78টা পেয়েছে বই থেকে, বইটা পুরো মুখস্থ করে ফেলেছিলাম ভলিউম 2টা। দেখ খুব ভালো, সে একটা চাকরিও করে। ঠিক আছে, যাদের কাছে নেই তারা কিন্তু কাছে রাখুন, নাহলে সমস্যায় পড়বেন। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা আজকে আজকে কি 17 থেকে হবে? কোশ্চেন বলছে না কেউ। স্যার 19 থেকে তো। আচ্ছা 19 থেকে হবে, 26 থেকে শুরু করুন। বাহ 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 বাহ। ঠিক আছে, 19 থেকে হবে কিন্তু 26 থেকে শুরু করতে বলেছেন, তার মানে বাড়িতে করেছে। কি লক্ষ্মী ছেলে, বাহ সুন্দর। 24টা পারছি না, ঠিক আছে আমি মিউট করে দিচ্ছি। 24 আর মিউট করে দিন, ঠিক আছে মিউট করে দিচ্ছি। মিউট করার পরে আপনারা নিজেরা বলুন মেসেজ করে যে কোনটা কোনটা এর মধ্যে হয়নি, বা কোনটা আপনাদের খুব বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে, যেটা খুব বড় শর্ট। ঠিক আছে, যেমন কি জান একজন বোধহয় 24 জানিয়েছে, দেখে নি একবার। আচ্ছা 24, 19 নম্বর থেকে হবে আজ তো বুঝলাম, ওগুলো বাকিগুলো 24 এটা পারছি না, তার মানে 24, ঠিক আছে। আর 24 ছাড়া আর কই গো স্যার? এই উইকে আমি ম্যাথ করতে পারিনি বিসিএস এক্সামের জন্য। গলা কেটে দেবো। কে বলেছে কথাটা? কে বললো এই কথাটা যে বিসিএস এক্সামের জন্য ম্যাথ করতে পারিনি? দীপ্তি মল্লিক? ওরে সর্বনাশ, কি ডাকাত মেয়ে রে বাবা। বলে পরীক্ষা, চাকরির পরীক্ষার জন্য চাকরির পরীক্ষার পড়াটা পড়তে পারেনি, কি অদ্ভুত ব্যাপার। চাকরির পরীক্ষার কোচিং এর পড়া আর বলছে পড়তে, বলে এই উইকে করবো। হ্যাঁ, এটা করলে কি হতো, ক্ষতি হতো। 23, ঠিক আছে। আর আর কারো তো জানা থাকলে একটু তাড়াতাড়ি করে বলুন, শুরু করবো 23 আচ্ছা ঠিক আছে 23, 24, 23। আর মাত্র দুটো করালাই হয়ে যাবে তো? হ্যাঁ, ম্যাথ প্রিলিতে থাকে না সেরকম, এটা ঠিক কথাই। ম্যাথ প্রিলিতে থাকে না, তবে যে কটা থাকে তার জন্য পুরো বইটা কভার করার প্রয়োজন আছে, এটা ঠিক। ঠিকই, ঠিক বলেছেন। ম্যাথ প্রিলিতে থাকে না, মেনে থাকে, ঠিক আছে। হ্যাঁ, ও 22 হয়ে গেল, 22ও রইলো, 23ও রইলো, 24ও রইলো। তার আর আমার বাদ রেখে কি দরকার আছে? তাহলে আর বাদ রেখে দরকার নেই তো। দেখে নিচ্ছি, করানোর মতো হলে করাবো। 19 থেকে আজকে হবে বলেছিলাম, 19-এরটা দেখি। 2/3 অফ এ পজিটিভ নাম্বার এন্ড রেসিপ্রোকাল আর ইকুয়াল, এটা দরকার নেই। Find a positive number which when increased by 17 is equal to 60 times the reciprocal of the number, এটা তো দরকার নেই, ঠিক আছে। আমি সমাধান করাবো না 19 থেকে, একটুখানি ওই কি বলে যেগুলো সমীকরণ, জাস্ট সমীকরণটা বলে দিচ্ছি। 19-এরটা সমীকরণ হচ্ছে 2/3 অফ এ পজিটিভ নাম্বার। কি বলেছে 19-এরটা? 19-এরটাতে 2/3 অফ এ পজিটিভ নাম্বার ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার এক্স, ঠিক। তার 2/3, এই যে 2/3 অফ এ পজিটিভ নাম্বার হয়ে গেল, খুব ভালো কথা। এন্ড 25-এর 216 অফ ইটস রেসিপ্রোকাল। অফ ইটস রেসিপ্রোকাল বলতে ওই সংখ্যাটা যেটা ধরেছিলাম তার রেসিপ্রোকাল হচ্ছে এই যে 25-এর 216 অফ ইটস রেসিপ্রোকাল, তার মানে অনন্যকের 25-এর 216, এইটা খেয়াল করবেন। সেটা হচ্ছে 2/3 অফ এ পজিটিভ নাম্বার। কি বললাম? তার মানে একটা নাম্বার পজিটিভ নাম্বার এইটা,
তার 2/3 হচ্ছে এইটা। দুটি জিনিস বলেছে, এক হচ্ছে 2/3 অফ এ পজিটিভ নাম্বার অ্যান্ড 25-এর 216 অফ ইটস রেসিপ্রোকাল, মানে তার অনন্যকের 25-এর 216 আর ইকুয়াল, এরা দুজন হচ্ছে সমান। ব্যাস, তাহলে এরা দুজন সমান হলে এটা হয়ে গেল সমীকরণ 19-এরটা, ঠিক নিজে করে নেবেন। নেক্সট হচ্ছে 20টা। 20 বলছে ফাইন্ড এ পজিটিভ নাম্বার which when increased by 17, বলছে ফাইন্ড এ পজিটিভ নাম্বার, সেই ধনাত্মক সংখ্যাটাকে খুঁজে বার করো which when increased by 17, যখন আমরা তাকে 17 বাড়াচ্ছি। দেখুন সেই পজিটিভ নাম্বারটা খুঁজে বার করতে বলছে, আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে সেই পজিটিভ নাম্বারটা, যখন তাকে 17 বাড়াচ্ছি which when increased by 17, যখন 17 বাড়াচ্ছি is equal to, সে কার সাথে সমান হয়ে যাচ্ছে 60 টাইমস দ্য রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার, ওই সংখ্যাটা রেসিপ্রোকালের 60 টাইমস এর সঙ্গে। এই যে বলছে যখন একটা সংখ্যাকে, একটা পজিটিভ নাম্বারকে আমরা 17 বাড়াচ্ছি, ইজ ইনক্রিজড বাই 17, মানে 17 বাড়াচ্ছি, সে ইজ ইকুয়াল টু কার সাথে সমান হচ্ছে না 60 টাইমস দ্য রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার, এটা হচ্ছে সেই সংখ্যাটার অনন্যক এবং তার 60 টাইমস এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই দুটো সমান, ব্যাস এই তো, সুন্দর করে লিখে দেওয়া। এবারে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে যখনই যে কোনো অঙ্ক আপনার মিডিল টার্ম হবে, একটা লাইন করে সেখানে ছেড়ে দেবেন। যেমন মনে করেন আমি যদি 20টার কথা বলি, যেটা দেখে মনে হচ্ছে মিডিল টার্ম হবে, তাই না, 60 তার মানে এক্স স্কোয়ার প্লাস 17x সমান 60, এটা হওয়ার কথা ছিল। পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 60 ইজ ইকাল টু 0। এবার এই যে 60কে ভেঙে আমাকে 17 বানাতে হবে, তার মানে 3 20 60 প্লাস 17 বানাবো, তার মানে 20x মাইনাস 3x, এই যেটা বানাবো জাস্ট এইটাকে ভেঙে, বাকি যে যা আছে সব ঠিক আছে। কেমন 3 20 60, 60কে ভাঙছি, 3 20-তে 20 থেকে 3 বাদ দিলে 17 থাকে। এই যে বানালাম, এবং আমি আপনাদেরকে বলেছি মানে এই লাইনের পরের লাইনটা কি হবে, এক্স স্কোয়ার যেমন ছিল রইলো প্লাস এদিকে মাইনাস 60 যেমন ছিল রইলো, 0 যেমন ছিল রইলো। তার মানে জয়ন্ত মন্ডল ফোন করছো বাবা, আচ্ছা তার মানে 17x কে ভেঙে এই যে দুটো বানাল, এবং ফাইনালি এই প্লাস 20টা উত্তর হয়ে মাইনাস 20 বেরোবে এক্স এর মান, আর মাইনাস 3x টা প্লাস 3 বেরোবে ফাইনালি উত্তর। এবার আমরা এই অঙ্কটা যা সমীকরণটা বানালাম, বানিয়ে এই লাইনে জাস্ট ভেঙে নেবো, যেই এটা পেলাম আমরা এই লাইনটা, অমনি 60কে ভেঙে 17 যেই বানাতে পারছি এইভাবে, এই দুটোকে উত্তর লিখে দেওয়ার পরের লাইনগুলো করার কোনো প্রয়োজন নেই। একটা হবে মাইনাস 20, একটা হবে প্লাস 3। আপনি দেখুন এই দুটোর মধ্যে একটা অবশ্যই অপশনে পাবেন। অপশনে যে রয়েছে প্লাস 3 যেটা রয়েছে এটা, ব্যাস আর করা। কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। চলে আসুন 21। 21 বলছে এ পজিটিভ নাম্বার when decreased by 4, এ পজিটিভ নাম্বার লিখলাম, decreased by 4, তার থেকে 4 কমালাম, ঠিক। এ পজিটিভ নাম্বার when decreased by 4, 4 কমালাম, is equal to, সে কার সাথে সমান হচ্ছে, is equal to 20 টাইমস দ্য রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার, সেই সংখ্যাটার অনন্যকের 20 গুণের সঙ্গে সমান হচ্ছে। ব্যাস এটাও তাই একই রকম কাণ্ড। একটা সংখ্যা বলছে যখন একটা সংখ্যা থেকে 4 কমাচ্ছি, when a positive number when decreased by 4, একটা পজিটিভ নাম্বার যখন 4 কমাচ্ছি decreased by 4 is equal to 20 times the reciprocal of the number, সে কার সাথে সমান হচ্ছে স্যার 21, একটা 21 স্যার, কি 21?
ও ইজ ইকুয়াল টু 20 টাইমস 21 টাইম। বাবা কি বুদ্ধি, কি চোখ, সুন্দর সুন্দর সুন্দর, বিউটি বিউটি। তাহলে 21 গুণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা সমীকরণ হয়ে গেল। ব্যাস, সমীকরণ হয়ে গেল। দীপ্তি 21 টাইম, হ্যাঁ লিখে ফেলেছি, 21 গুণ লিখে ফেলেছি। তাহলে যে x মাইনাস 4 সমান 1/, এখানেও আমরা কি করব, এইটা মানেই তো 21/1/x ইন্টু 21 মানে হচ্ছে ফাইনালি 21/x, এইটা তো একবারে লিখে নিলাম। কোণে কোণে গুণ হয়ে গেলে x স্কয়ার মাইনাস 4x সমান 21 হতো, মাইনাস 21 করে সমান 0 লিখে দিলাম। ব্যাস, এই যে জিনিসটা। এবার 21 কে ভেঙে আমরা কি বানাবো, -4। তাহলে ওই 3 সাথে 21, এই যে, তাহলে 7, এটা কি করব, x স্কয়ার প্লাস 7x না মাইনাস 7x, মাইনাস করতে হবে তো, -7x প্লাস 3x, 3 সাথে 21 হয়ে গেল, -21 সমান 0। এই যেটা ভাঙলাম, এইটা কি ফাইনালি +7 উত্তর, আর এটা ফাইনালি -3 উত্তর। ভাঙার পরে তাহলে আমাদের যেটা অপশনে পাবো আমরা সেটা নেবো। দেখুন +7 অপশন আছে, +7 কে নিয়ে নেবো, ঠিক আছে। বাস এইটুকু, মানে মিডিল টার্ম আমরা সমীকরণটা বানালাম, মিডিল টার্ম হলো, একটা লাইন লিখলাম, উত্তর হয়ে গেল। ঠিক, ভেরি গুড। বাইশ, তেইশ, চব্বিশ। এবার আসছে 22, 23। 22 বলছে the sum of the positive number and its reciprocal is thrice the difference of the number and its reciprocal। কি সুন্দর বলছে, the sum, কার কার sum, the sum of a positive number, the sum of a positive number বলে আমি থেমে গেলাম, তার মানে একটা ধনাত্মক সংখ্যার যোগফল। আরে একটা ধনাত্মক সংখ্যার যোগফল কি করে করব, কার সাথে যোগ করব, যোগ করতে গেলে তো দুটো জিনিস লাগবে মিনিমাম, তো সেইটা আমাকে পড়তে হবে, তারপর থামতে হবে। the sum of a positive number বলে থেমে গেলাম, এমনটা করলে চলবে নি, ঠিক আছে। তার কোনটুকু করতে হবে, পুরোটা পড়তে, পুরোটা এরকম ভাবে পড়তে। the sum of a positive number and its reciprocal, the sum of a positive number and its reciprocal, কার কার যোগফল, এই যে যোগফল কার, a positive number and its reciprocal, এই যে যোগফল, the sum of a positive number and its reciprocal। ঠিক, আমাদের পজিটিভ নাম্বার বলুক, নেগেটিভ নাম্বার বলুক, যা খুশি বলুক, আমরা ধরে নেবো x হচ্ছে সেইটা। ঠিক, তাহলে একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং তার অনন্যকের যোগফল ইজ থ্রাইস, এ হচ্ছে 3 গুণ, এই যোগফলটা এ হচ্ছে 3 গুণ, ইজ থ্রাইস কার থেকে, the difference of the number and its reciprocal, the difference কার কার, the number and its reciprocal, এদের থেকে এই দিকটা হচ্ছে 3 গুণ, হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করুন, একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল এই দিকে আছে, আর সেই সংখ্যাটা এবং তারই অনন্যকের বিয়োগফলটা এই দিকটায় আছে। এখন ঘটনা হচ্ছে বরাবরই আমরা তো জানি যে দুটি, এটাও যায় এটাও তাই, দুটি সংখ্যার যোগফল, আর এখানে সেই দুটি সংখ্যার বিয়োগফল, তো যোগফলটা তো বেশি হবেই, যোগফলটা বেশি হবে না বিয়োগফলের থেকে, তো স্বাভাবিকভাবেই হবে। তখন আমরা কি ভাববো, যে তাহলে আমার এই দিকটা বেশি আছে। এবার কত বেশি, স্যার এক্স ছাড়া কি কিছু ভাবে করা যাবে না? ওয়েট এন্ড ওয়াচ। তাহলে এই দিকটা তো বেশি হয়েই থাকবে। এবার সেটা কত বেশি বলছে, 3 গুণ। এটা হচ্ছে থ্রাইস, থ্রাইস মানে 3 গুণ, সিঙ্গেল মানে হচ্ছে 1 গুণ, ডাবল মানে হচ্ছে 2 গুণ, ডাবলটাকে টুয়াইসও বলা হয়, ঠিক আছে। সেই জন্য 1 গুণটাকে ওয়ান আইস বলা হয় না। 3 গুণ মানে থ্রাইস, সিঙ্গেল, টুয়াইস, থ্রাইস, তারপরে গিয়ে 4 টাইমস, 5 টাইমস, 6 টাইমস এই শব্দগুলো ব্যবহার করে। মানে থ্রাইস এর পরে আইস যুক্ত কোনো শব্দ আর নেই। হুম, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তারপর কি একাদশ, দ্বাদশের পরে 12দশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, ওরকম চতুর্দশী, ওই ব্যাপারগুলো, তাই না? সেরকমই ইংরেজিতে এরকম আছে, সিঙ্গেল, টুয়াইস, থ্রাইস, তারপর 4 টাইমস, 5 টাইমস, এরকম। যাই হোক, তো এই দিকটা হচ্ছে 3 গুণ। তাহলে আমি কি করব, আমাকে মাঝখানে সমান চিহ্ন লিখতে পারবো এইখানটায়, না পারবো না, ততক্ষণ পারবো না যতক্ষণ না 3 গুণের কিছু একটা করব। এই দিকটা 3 গুণ হয়ে আছে, তার মানে আমি যদি মাঝখানে সমান চিহ্ন দিতে চাই, এ 3 গুণ হয়ে আছে, ডান দিকটাকে যদি আমি 3 গুণ করে দিতে পারি, এ 3 গুণ হয়ে আছে, কার থেকে, এই দিকের থেকে। তাহলে এই দিকটাকে 3 গুণ করে তবে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, এটাও সমীকরণ করা যায়। অথবা কি করা যায়,
এই দিকটাকে 3/1 করে দেওয়া যায়, দিয়ে তারপর এখানে 3 গুণ দিকে না লিখে 3/1 এই দিকটা করে দিলাম, দিয়ে এখানে সমান চিহ্ন দিলাম, কারণ 3 গুণ হয়েছিল, 3/1 করে দিলাম, দিয়ে সমান চিহ্ন করে দিলাম, সেটাও হয়। অথবা আরেকটা জিনিস কি হয়, আরেকটা জিনিস এরকম হয়, এটাকে এইটা দিয়ে ভাগ করলে ইজিক্যাল টু 3, এটাও লেখা যায়, কারণ এ তো 3 গুণ হয়ে আছে, মানে এ 1 হলে এ 3, এ 2 হলে এ 6, এরকম হয়। তাহলে একে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট 3 হবে আমার সব সময়। এটাও আমরা করতে পারি, যেটা খুশি করতে পারি, ঠিক? ব্যাস। নেক্সট, দা প্রাউড হয়ে আছে যেটা 23-এরটা, এটা দা প্রাউড নয়, ওটা হচ্ছে দা প্রোডাক্ট, PRODUCT, দা প্রোডাক্ট অফ টু ন্যাচারাল নাম্বার ইজ 17। The product of two natural number is 17, মানে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 17। কি বলেছে? The product of two natural number, এবার যখন টু ন্যাচারাল নাম্বার বলবে তখন একটা x একটা y এবং তাদের গুণফল সমান 17 তো হওয়ার কথা। আমরা এরকম ভাবে বলতেই পারি যে এটা হচ্ছে দুটো ন্যাচারাল নাম্বার, একটা x এবং একটা y, তাদের গুণফলটা হচ্ছে 17, 17, ঠিক আছে? কিন্তু আবার এমনও তো আমরা ভাবতে পারি যে এক্স আর ওয়াই দুটো আননোন ফিগার না ধরে, একই সেন্টেন্সে দুটো আননোন ফিগার না ধরে আমরা যদি এমন বলি যে দুটো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার যার গুণফল হচ্ছে 17, মানে কোন স্বাভাবিক সংখ্যার গুণফল যদি 17 হতে হয়, সেটা পৃথিবীতে 1 এবং 17 ছাড়া আর কোনোভাবেই সম্ভব না। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, গোটা গোটা হবে, ভগ্নাংশ হবে না। ন্যাচারাল নাম্বারের কন্ডিশনই হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, পজিটিভ, কেউ নেগেটিভ নয়, সবাই পজিটিভ এবং গোটা গোটা সংখ্যা, 1 থেকে শুরু, ঠিক? হোল নাম্বার মানে 0 থেকে শুরু কিন্তু পজিটিভ নাম্বার এবং গোটা গোটা সংখ্যা। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, হোল নাম্বার 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 6 আনলিমিটেড চলে গেল, আর ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 করে আনলিমিটেড গেল। তাহলে পৃথিবীতে যদি দুটো ন্যাচারাল নাম্বার হতে হয় মানে স্বাভাবিক সংখ্যা এবং তাদের গুণফল 17 হতে হয়, তাহলে 1 আর 17 ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। তার মানে আমাকে এর ক্ষেত্রে এই এক্স আর ওয়াই আমাকে ধরতে হলো না, আমি দুটো সংখ্যা পেয়ে গেলাম, একদম পিওর উত্তরই পেয়ে গেলাম দুটো সংখ্যা, যে জন্য একজন হচ্ছে 1, একজন হচ্ছে 17। যেমন যদি বলে দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল 2, কাকে কাকে দেবে? একটা 1 একটা 2। দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল হচ্ছে 3, তাহলে কে? একটা 1 একটা 3। ক্লিয়ার হয়েছে? দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল হচ্ছে যদি বলি 15, তো 15 একটা হচ্ছে 3 একটা 5। দুটো ন্যাচারাল নাম্বারের গুণফল যেটা হবে সেটাকে ভাঙলে যে দুটো সংখ্যা পাবো সেটাই হবে তার উত্তর। সংখ্যা দুটো, 15 কে ভাঙলে আমরা কাকে কাকে গুণ করলে 15 পেতে পারি, এবং গোটা গোটা সংখ্যা 3 আর 5 ছাড়া পৃথিবীতে সম্ভব? আর একজন সম্ভব, সেটা হচ্ছে 1 আর 15, এটাও সম্ভব। তার জন্য আপনাকে কোশ্চেনে কিন্তু 15 দেবে না। যেমন 15 কে আমরা কোন দুটো ন্যাচারাল নাম্বার করে 1 আর 15 কে গুণ করেও 15 পেতে পারি, আর 3 আর 5 কে গুণ করেও আমরা 15 পেতে পারি। তাহলে এটাও ন্যাচারাল নাম্বার, এই দুটোও ন্যাচারাল নাম্বার, ফলে এই সংখ্যাটা দেবে না, বলবে না। কাকে বলছে? 17, যাকে এইটি ছাড়া আর কোনো রাস্তা নেই, 1 এবং 17 ছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? এবার যখনই দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, এবার কি বলেছে দেখুন কন্ডিশন, দেন the sum of the reciprocals of their square, then the sum of the reciprocals of their square, তাদের বর্গের অনন্যকের যোগফল। কেমন কন্ডিশনটা দেখুন, বলছে the product of two natural number is 17, দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল 17। ফের কন্ডিশন দিচ্ছে then the sum of two natural number, নাই, then the sum of their reciprocals of their square, তাদের বর্গের অনন্যকের যোগফল। কাদের কাদের? এদের আগে বর্গ, তারপর অনন্যক, তারপর যোগফল। দুটো সংখ্যা, একটা 1 একটা 17, এদের বর্গ মানে এইটা, এদের অনন্যক মানে এইটা, তারপর তাদের যোগফল মানে এইটা। এইটা সমান কত তাই জানতে চাইছে। ক্লিয়ার? দুটো সংখ্যা আমরা যেটা পেয়েছিলাম, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 17, তাহলে প্রথমে তাদের বর্গ 1 আর 17, তারপর তাদের অনন্যক করলাম, তারপর যোগ করলাম, এই রেজাল্টটা সম্পর্কে জানতে চাই। এবার কত হবে? 1/1 স্কয়ার মানে 1, প্লাস 1/17 স্কয়ার মানে 289, 289, 17 17 289। ফাইনাল উত্তর কি হচ্ছে? 290/289।
289 289 এটা হচ্ছে ফাইনাল উত্তর। নেক্সট হচ্ছে 24। 24-এর দাগের অঙ্কটা এই চ্যাপ্টারের সব থেকে কঠিন অঙ্ক, সব থেকে সহজ অঙ্ক, সব থেকে বোরিং অঙ্ক, সব থেকে ইন্টারেস্টিং অঙ্ক, আমার সবচেয়ে ভালো লাগা অঙ্ক 24। জল খেয়ে নিলাম। এরকম একটা অঙ্ক করবো এবারে। চব্বিশটা খুব মন দিয়ে শুনবেন, এই 24টার মধ্যে বহু কিছু আছে, অনেক কিছু আছে 24-এর দাগের অঙ্ক। প্রথমে বলছে যে if ri is added to a number, if ri is added to a number, একটা সংখ্যার সাথে যদি আমরা ri যোগ করি, if ri is added to a number, একটা সংখ্যার সাথে যদি ri যোগ করি তাহলে কি হবে? যোগফল। and the sum multiplied by 4.5, and the sum multiplied by 4.5, এবং সেই যোগফলটাকে যদি 4.5 দিয়ে গুণ করি তাহলে কি বেরোলো? গুণফল বেরোলো। ঠিক, তারপরে কি বলছে? and 3 is added to the product, এই যে গুণফল বেরোলো 3 is added to the product, এই গুণফলের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি বেরোলো? ফাইনালি যোগফল বেরোলো। ঠিক, and তারপরে কি বলছে? 3 যোগ করার পরে and the product, and then dividing the sum by 1/1, and then the dividing the sum by 1/1, তারপরে সেই যোগফলটাকে যদি 1/1 দিয়ে আমরা ভাগ করি, the quotient becomes 25, তাহলে ভাগফলটা হবে 25। the quotient, খুব ব্যবহার হয় শব্দটা, the quotient become 25, তাহলে ভাগফলটা কত হবে? 25। একবার সবাই বোর্ড অঙ্কটা পড়ে নিন নিজের মতো করে, তারপরে বোর্ডের দিকে তাকান, আমি বলে বলে যাচ্ছি, সবাই একবার বোর্ডের দিকে তাকান, আমি না হয় বলে যাচ্ছি। প্রথমে বলছে if ri is added to a number, if ri is added to a number, তা যোগ করলাম মানে যোগফল হলো। the sum, and the sum মানে যোগফল multiplied by 4.5, এবং সেই যোগফলটা 4.5 দিয়ে গুণ করলাম, multiplied by 4.5, তাহলে যোগ গুণফল হলো। and the product, না, and 3 is added to the product, এবং তারপরে 3 আমরা যোগ করি যদি, if 3 is added to the product, এই গুণফলের সাথে যদি আমরা 3 যোগ করি, তারপরে কি হচ্ছে? and the product divided by কত? 1/5, and the product, and the sum মানে এটা যোগফল, লাস্টে যোগ করেছে মানে যোগফল হচ্ছে, and the sum divided by 1/5, সেটা যদি 1/5 দিয়ে ভাগ করি, the quotient মানে ভাগফল becomes 25, তাহলে ভাগফলটা কত হয়? ভাগফলটা 25। ক্লিয়ার হয়েছে? আমাকে ধারে গেলে সব একেবারে বোর্ড সাদা ধুকধুকে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গল্প। এবার এটা কি করতে হবে দেখুন, এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু দিন শেষ। ক্লিয়ার হয়েছে? এই ধরনের অঙ্ক আমাদেরকে সব সময় ব্যাক ক্যালকুলেশন করে আসতে হয়, সব সময় ব্যাক ক্যালকুলেশন করতে হয়, তা না হলে অপশন টেস্ট করতে হয়। ব্যাক ক্যালকুলেশন মানে হচ্ছে যেটা সবার লাস্টে করেছি সেটা সবার ফার্স্টে করব। কি বললাম? যেটা সবার লাস্টে করেছি সেটা সবার ফার্স্টে করতে হবে, সেটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন। আমি আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, প্রথম দিকে একটা দুটো চারটে অঙ্ক করানোর সময় ব্যাক ক্যালকুলেশন কি জিনিস, কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি।
তাহলে কি দাঁড়ালো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে সবার আগে দেখতে হবে আমরা সবার লাস্টে কি করেছিলাম। মনে করুন এই পুরোটা হচ্ছে একটা যোগফল, ঠিক? এই পুরোটা একটা যোগফল, সেই যোগফলটা আমরা যেটা পুরো একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি সেটা লম্বা লাইন নয়, একটা যোগফল, যাকে 1/1 দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি, ভাগফল 25। এবার ধরে নিন এরকম একটা সংখ্যা আছে যোগফল, তাকে আমরা ভাগ করছি 3 দিয়ে, তাহলে রেজাল্ট কত পাওয়ার কথা, 4 পাওয়ার কথা। এই যে উপরেরটা মনে করুন এইটা, এই ব্র্যাকেটের ভিতরে এইটা আছে। এবার ধরুন আমি কথার কথা বলছি, এইটাকে আমরা কি করেছি, 3 দিয়ে ভাগ করে 4 পেয়েছি। যদি 3 দিয়ে ভাগ না করতাম বা এই ভাগের আগের স্টেজে কত ছিল সেটা যেতে গেলে কিভাবে যাব, যে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে 4 পেয়েছিলাম, আমরা যদি এই যে 3 দিয়ে ভাগ করে 4 পেয়েছি, যদি এইটা আমরা গুণ করে দিই তাহলে আগের জায়গায় চলে যেতে পারি। অর্থাৎ 3 আর 4 এর যদি আমরা গুণ করি তাহলে কত ছিল, 12, মানে উপরের জায়গাটা। এই 12 কে 3 দিয়ে ভাগ করে আমরা রেজাল্ট 4 পেয়েছিলাম। আমি বলতে চাইলাম এই যে সংখ্যাটা রয়েছে একে আমরা 1/1 দিয়ে ভাগ করে 25 পেয়েছি। যদি আমরা ভাগ না করতাম তাহলে তার আগে কত ছিল, ওই 25-কে তখন 1/1 দিয়ে গুণ করে দিতে হবে। 1/1 দিয়ে গুণ করবো মানে 6-এর 5 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে, 5×5 = 25, 5×6 = 30। এইটার মানে হচ্ছে যে এই ভাগ করার আগের স্টেজটা কত ছিল, ভাগ করার আগের স্টেজটা ছিল 30, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 30। খেয়াল করুন, এবার এবার আমরা বলতে পারি ওই 30-কে 1/1 দিয়ে ভাগ করে তবে রেজাল্ট কিন্তু আমরা 25 পেয়েছিলাম, ঠিক? তাহলে ওই যে 30টা পেয়েছি, কি করে পেয়েছি, সেটা হচ্ছে এই যে গুণফলটা ছিল, এই গুণফলের সাথে 3 যোগ করে 30 পেয়েছিলাম। যদি 3 যোগ না করতাম তাহলে কত ছিল, তাহলে কি করে করবো, 30 থেকে 3টা বাদ দিয়ে দেবো। এই রেজাল্টটার সাথে এই গুণফলটার সাথে 3 যোগ করে যদি 30 পাই, তাহলে 3 যদি না যোগ করতাম তাহলে কত ছিল, তাহলে এই জায়গাটা ছিল কত, 27। খেয়াল করে দেখুন এই জায়গাটা ছিল 27। এবার আমি যদি বলি যে এই যে যোগফলটা, এই যোগফলটার সাথে 4.5 গুণ করে 27 পেয়েছি, যদি গুণ না করতাম তাহলে কি করব, এই 27-কে আমরা 4.5 দিয়ে ভাগ করে দেবো। ঠিক খেয়াল করবেন, যোগফলটাকে 4.5 গুণ করে 27 পেয়েছি, যদি আমরা গুণ না করতাম তাহলে কত ছিল, তখন কি করব, 27-কে 4.5 দিয়ে ভাগ করে দেবো। তো 27-কে 4.5 দিয়ে ভাগ করা মানে 4 2 8 9 2, 9 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 এর 9 দিয়ে গুণ করা, তাহলে কত হয়, 3, 3 দিয়ে 6। তাহলে রেজাল্টটা কত ছিল, এই 4.5 দিয়ে গুণ করার আগে কত ছিল, সেটাতে ছিল 6। খেয়াল করুন কিন্তু সেটা ছিল 6। এবারে যদি বলি 6টা কিভাবে পেয়েছিলাম, 6টা পেয়েছিলাম অরিজিনাল সংখ্যার সঙ্গে 2.5 যোগ করে 6 পেয়েছিলাম। যদি 2.5 যোগ না করতাম তাহলে কত ছিল সংখ্যা, তাহলে ছিল 3.5। তাহলে কত ছিল, 3.5। অর্থাৎ অরিজিনাল সংখ্যার সঙ্গে 2.5 যোগ করে আমরা 6 পেয়েছি, ঠিক? যদি হ্যাঁ, তো অরিজিনাল সংখ্যার সঙ্গে 2.5 যোগ করে আমরা 6 পেয়েছি, যদি 2.5 যোগ না করতাম তাহলে কত ছিল, তখন এই 6 থেকে 2.5 বাদ দিয়ে দেবো, 6 থেকে 2.5 বাদ দিয়ে দিলে কত থাকে, 3.5। তাহলে উত্তর হচ্ছে 3.5, অর্থাৎ এক্স এর ভ্যালু 3.5। এবারে এই 3.5 ধরে আপনি এগোতে পারেন, ঠিক? আমি আরেকবার বলে দিই, এবার একটু নিচে লিখে, আমি বোর্ডের ধারে যেতেই পারছিলাম না, অসুবিধা হচ্ছিল। একটা সংখ্যা ইফ আড়াই জাডে টু এ নাম্বার যেটা ছিল হয়ে গেল, তারপর তাকে যদি আমরা দা সাম মাল্টিপ্লাইড বাই 4.5, খুব ভালো কথা, 4.5 দিয়ে তাকে গুণ করেছিলাম, তারপরে কি করেছিলাম, 3 ইজ অ্যাডেড টু দা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে 3 যোগ করেছিলাম, তারপর তাকে দা সাম ডিভাইডেড বাই 1/1, তাকে 1/1 দিয়ে ভাগ করে দা কোশেন্ট বিকামস 25। তখন আমরা কি পেয়েছিলাম, কোশেন্টটাকে 25 পেয়েছিলাম। খুব ভালো কথা, এবার দেখে নিচ্ছি, হয়ে গেল। এবার নিচে লিখেছে, ঝাপসা হবে না, কম হবে। বিশাল জল্লা এটা, ঠিক আছে। এবার যেটা দাঁড়াচ্ছে যে ওই যে ব্যাক ক্যালকুলেশনের কথা বলছিলাম, যে আমরা এই সংখ্যাটাকে 1/1 দিয়ে ভাগ করে 25 পেয়েছি, যদি আমরা ভাগ না করতাম তাহলে কি হতো, এটাকে এটা গুণ করতো, 1/1 দিয়ে ওকে গুণ করা মানে কত, মানে একদম ব্যাক ক্যালকুলেশনে যদি আমরা সমীকরণ বানাই তাহলে কি করে বানাবো, যে এখানে এক্স কে প্রথমে ধরে নিয়ে আমরা উত্তরে গেছি, এবার আমরা কি করবো, উত্তরকে প্রথমে ধরে নিয়ে
25 পেয়েছিলাম কি এই সংখ্যার সাথে এটা যে ভাগ করে পেয়েছিলাম এটা আমরা কি করবো, এটা গুণ করে দেবো, 1 গুণ 1 এর পাশ দিয়ে গুণ করে দেবো, দিলাম। তার আগের স্টেজ কি ছিল, 3 যোগ করেছিলাম, এখন 3 বিয়োগ করে দেবো, দিলাম। তার আগের স্টেজ কি ছিল, 4.5 গুণ করেছিলাম, 4.5 দিয়ে আমরা ভাগ করে দেবো, দিলাম। খুব ভালো কথা। তার আগের স্টেজ কি ছিল, 2.5 যোগ করেছিলাম, এবার 2.5 বিয়োগ করে দেবো, এর থেকে 2.5 বিয়োগ করে দিয়ে এক্স পেয়ে যাবো, সমান এক্স। এই যে সমীকরণটা একটা দেখুন, ঠিক এই সমীকরণের একদম উল্টো ব্যাক ক্যালকুলেশন আমরা ওইটা করেছি। খেয়াল করে দেখবেন, এখন দেখুন, পরে দেখুন, ঘরে বসে দেখুন, এই সমীকরণ যেটা অরিজিনাল অঙ্ক পড়ে পড়ে আমরা সমীকরণ বানিয়েছি, এই সমীকরণটা ঠিক উল্টো সমীকরণ এইটা, এবং এটা উত্তরকে আগে ধরে 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 একদম গিয়ে কি পাবো, সেই সংখ্যাটা পেয়ে যাব। আর এই সমীকরণ বানানোর সময় সংখ্যাটাকে ধরে 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 ক্যালকুলেশন নাড়াঘাটা করে একে চাচা ছোলা যাই করেছি ভেঙে চুরে একাকার করে দিয়ে ফাইনাল উত্তর পেয়েছি। এবার আমরা যখন সমীকরণ বানাই, মানে এই টাইপের একটা সমীকরণ বানালাম, বানানোর পরে আমাকে একদম চটজলদি কিভাবে করতে হবে, রেজাল্টটা বার করতে হবে, আমি উত্তরটাকে ধরলাম কত, 25। 1 গুণ 1 এর 5 ভাগ করে 25 পেয়েছিলাম, 1 গুণ 1 এর 5 গুণ করবো, 1 গুণ 1 এর 5 মানে হচ্ছে 5 1 এর 5 6 এর 5। তো 6 এর 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 5 5 এ 25, 5 6 30। অর্থাৎ কি ভাববো, যে এই জায়গাটা হচ্ছে 30। কোন জায়গাটা, এই ভাগের আগের জায়গাটা 30। 30 কিভাবে পেয়েছিলাম, গুণ ফলের সাথে 3 যোগ করে 30 পেয়েছিলাম, যদি গুণ না করতাম তাহলে কত ছিল, এটা সমান 27 ছিল। ঠিক 27 কিভাবে পেয়েছি, যোগ ফলের সাথে 4.5 গুণ করে পেয়েছি, তাহলে 4.5 গুণ করে 27 পেয়েছি, 4.5 আমরা ভাগ করে দেবো, 4.5 মানে হচ্ছে 9 এর 2, 9 এর 2 দিয়ে ভাগ করা মানে 2 এর 9 দিয়ে গুণ করা, এটা কাটে 3, 3 দিয়ে 6, অর্থাৎ গুণ করার আগের রেজাল্টটা হচ্ছে আমার কত, 6। 6 কিভাবে পেয়েছিলাম, অরিজিনাল সংখ্যার সঙ্গে 2.5 যোগ করে 6 পেয়েছিলাম, এবার কি করবো, 2.5 বিয়োগ করে দেবো। তো 6.5 থেকে 6 থেকে 2.5 বিয়োগ করে দিয়ে ফাইনাল উত্তর হচ্ছে 3.5। এই যে ভাবনাটা, মানে অঙ্কটা আমি পড়লাম আগে, খুব ভালো কথা পড়ে নিলাম, পড়ে নিয়ে সমীকরণটা একটু বুঝে বুঝে বানিয়ে নেওয়ার পরে এত বড় একটা সমীকরণ হওয়া সত্ত্বেও এর উত্তর করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। হাতে গুনে এক একটা স্টেজ আপনি 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারেন। ফাইনালি যদি 5টা স্টেজ হয়, 1টা 2টো 3টে 4টে 4টে 5টা স্টেজ, 5টা স্টেজ করতে আপনার 7 সেকেন্ড মতো সময় লাগার কথা, 7 থেকে 10 সেকেন্ড ম্যাক্সিমাম, তাও লাগে না, তার থেকেও কম। আর কাটাকাটি যেগুলো আছে বা ক্যালকুলেশন আছে সেগুলো সব ইজি, একদম একটার সঙ্গে একটা খুব সহজ ভাবেই কেটে কুটে যাচ্ছে। ঠিক আছে, 24 হলো, এবার হচ্ছে 25। 25 এটা কিন্তু খুব ভীষণ সহজ রয়েছে, দেখুন। কেউ বোধহয় আমাকে বলেছিল না করে দিতে। 3 numbers are in the ratio 4:5:6। তিনটে সংখ্যার অনুপাত, একটা হচ্ছে 4:5:6, এটা হচ্ছে তিনটে সংখ্যার অনুপাত। ঠিক, এই তিনটে সংখ্যার অনুপাত কত, 4:5:6। আর কি বলে দিয়েছে, আর বলেছে দেয়ার এভারেজ 25, তাদের গড় কত, গড় হচ্ছে 25। এবার নরমালি কি হয়, বইতে কি থাকে, তিনটে সংখ্যার অনুপাত বলে দিয়েছে এরকম, তখন ধরবে আচ্ছা তিনটে সংখ্যা, তার মানে হচ্ছে একটা 4x, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x, হলো। দিয়ে বলবে বইতে বলেছে এদের এভারেজ হচ্ছে 25, আমি কি করব, আমি আমার হিসেবে এভারেজ হচ্ছে এদেরকে যোগ করলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, আমার হিসেবে এভারেজ হলো, ওরা বলছে 25, তাহলে এটা সমান 25 লিখলাম। দিয়ে তারপর এটা সমীকরণ, এই সমীকরণ হলো, এবার সমাধান করে x এর মান পাবো, এটা একটা হয়। যারা একটুখানি চালাক তারা কি ভাববে, তারা ভাববে যে এটা করার তো দরকার নেই। দরকার নেই কেন, না সংখ্যাটা যদি আমি ধরে নিই, একটা 4x, একটা 5x আর একটা হচ্ছে 6x, তাই না, তাহলে আমার হিসেবে এভারেজ কি, এদেরকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো না, আমরা শিখে ফেলেছি কি, যে সংখ্যাগুলোর গ্যাপ যখন একই থাকবে তখন যে মাঝখানে আছে সেই হচ্ছে এভারেজ। তাহলে আমার হিসেবে এভারেজ এইটা, তাহলে আমি এটা লিখবো না, আমি বলবো কি, আচ্ছা এদের এভারেজ হচ্ছে, তিনটে সংখ্যার এভারেজ 5x আমার হিসেবে, ওরা বলছে কত, 25, তাহলে 5x মানেই 25, সেখান থেকে x এর মানটা বার করবেন। এটা কিন্তু যারা একটু জানে, শিখে ফেলেছে তারা করবে। আপনি কি করবেন, আপনি আরো করবেন না, আরো কম করবেন, তিনটে সংখ্যার অনুপাত এইটা, তিনটে সংখ্যার অনুপাত এইটা। আপনি বুঝেই যাচ্ছেন, আমি বলেছিলাম যে ধরে নিতে হবে যে এরাই হচ্ছে অরিজিনাল সংখ্যা। তো এরাই যদি অরিজিনাল সংখ্যা হতো তাহলে এভারেজ কি হতো, একটা 4, একটা 5, একটা 6 হলে যে মাঝখানে আছে সেই এভারেজ হতো। কেন, কারণ এদের মধ্যে গ্যাপ একই। তাহলে মাঝখানে কে, 5, আমার হিসেবে এভারেজ 5, ওরা কি বলছে, ওরা বলছে এভারেজ 25, তাহলে আমার থেকে ওরা কগুণ বেশি, 5 গুণ বেশি। তাহলে আমার থেকে ওরা যদি 5 গুণ বেশি হয়, আমি যাকে 6 ভেবেছি সে 5 গুণ বেশি, মানে 5 6 30, যাকে 5 ভেবেছি সেও 5 গুণ বেশি মানে 25, যাকে 4 ভেবেছি সেও 5 গুণ বেশি মানে হচ্ছে 20। ব্যাস হয়ে গেল। তাহলে এদের মধ্যে বড় সংখ্যাটা কত জানতে চেয়েছে, দ্য লার্জেস্ট অফ দিস নাম্বারস ইজ, এদের মধ্যে বড় সংখ্যাটাকে লার্জেস্ট, সেটা হচ্ছে 30।
ঠিক আছে, এইবার আমরা পরীক্ষা হলে আপনারা এবার কি করবেন, আপনারা পরীক্ষা হলে বসে বলবেন আচ্ছা ওই যে তিনটে সংখ্যার অনুপাত 4:5:6 এবং তাদের এভারেজ বলেছে 25। আপনি ভাবলেন তিনটে সংখ্যা 4, 5, 6, ধরে নিচ্ছে ওটাই সংখ্যা, তাহলে এভারেজ কত 5, আমার হিসেবে 5 মানে ওদের হিসেবে 25, কগুণ বেশি 5। তাহলে আমি যেটাকে 5 ভেবেছি সেটা 25, যেটা 6 ভেবেছি সেটা 30, যেটা 4 ভেবেছি 20, ব্যাস হয়ে গেল। বড় সংখ্যাটা জানতে চেয়েছে, সুতরাং আমরা তো বুঝতেই পারছি যে 6 অনুপাতটাই বড়, তাহলে এতগুলো এগুলো ভাবার কি দরকার আছে, এগুলো ভাবার তোমার প্রয়োজন, এগুলো তো কাজে লাগে। এ তো এগুলো কি হতো, এগুলো অঙ্ক পড়তে পড়তে উত্তর করতে, তাছাড়া সম্ভব না। নাহলে সময় বাঁচাবেন কোথায়, এইগুলোতে আপনাকে সময় বাঁচাতে হবে, যারা প্রস্তুতি নেন রীতিমতো তাদের সময় বাঁচানোর অঙ্কই হচ্ছে এগুলো। ঠিক আছে, এবার দেখুন 26 দাগেরটা কিন্তু ওই রকমটা খেয়াল রাখতে হবে, এটাও খানিকটা ওই রকম বলছে 3 নাম্বারস আর ইন দা রেশিও কত 3:4:6, 3:4:6, এটা হচ্ছে তিনটে সংখ্যার অনুপাত। আর কি বলে দিয়েছে, দ্য প্রোডাক্ট এন্ড দেয়ার প্রোডাক্ট ইজ 1944, তাদের গুণফলটা হচ্ছে কত, তাদের গুণফলটা 1944। এই জায়গাতে এবারে আপনি ধরে নিতেই পারেন যে একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4, একটা সংখ্যা 6, তা ধরে নিতেই পারেন। তাহলে আমার হিসেবে এদের গুণ হচ্ছে 3, 4, 12, 6, 12, 72, আমার হিসেবে হচ্ছে 72, তাহলে আমার হিসেবে যেটা 72, ওদের হিসেবে সেটা 1944। তাহলে কগুণ বেশি, যত গুণ বেশি তত গুণ এদেরকে গুণ করে আমরা বসিয়ে দেবো, সেটা কি না, এবার কিন্তু সেটা করা যাবে না, সেটা করা যাবে না কেন, তার কারণ হচ্ছে এটা, গুণের ক্ষেত্রে করা যাবে না, এভারেজের ক্ষেত্রে ঠিক আছে, যোগের ক্ষেত্রে ঠিক আছে, গুণের ক্ষেত্রে করা যাবে না। যদি এমন হতো যে তিনটে সংখ্যার অনুপাত এইটা এবং এদের যোগফল এইটা, তাহলে আমরা 3, 4 আর 6 কে যোগ করে যা বানাতাম 3 আর 4 7, 7 আর 6 হচ্ছে 13, তাহলে আমার হিসেবে 13, ওদের হিসেবে এইটা, কত গুণ বেশি, যত গুণ বেশি এই প্রত্যেকটাকে তত গুণ। কিউব সমান কত 1944/72, এই 72 দিয়ে ভাগ করলে আমরা কত গুণ সেটা পাবো, কিন্তু এক্স এর মান বার করতে গেলে তাকে আবার কি করতে হবে, কিউব রুট করতে হবে। ক্লিয়ার হয়েছে, তাকে কিউব রুট করতে হবে, দিয়ে এই যে কিউব রুট করতে হবে, তার মানে এই উত্তরটা উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 18, এই 18 বলছি কত, 6 আছে 18 মানে 3 গুণ, 3 গুণ 3 মানে হচ্ছে 27, তার মানে এই রেজাল্ট হবে কত 27, এক্স কিউ মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 27, ঠিক আছে, এক্স কিউ মানে যেটা বেরোবে সেটা হচ্ছে 27, তারপরে এক্স সমান হচ্ছে 27 এর কিউব রুট মানে 3, এই যে এক্স সমান 3 পেলাম, তাহলে এটা হচ্ছে 3, 3, 9, 3, 4, 12, এটা 6, 18, এইবার হলো তিনটে সংখ্যা। এবার আপনি এই তিনটে সংখ্যার যদি গুণ করেন তাহলে অবশ্যই রেজাল্টটা এই জায়গায় পাবেন, 9, 12 আর 18 যদি গুণ করেন। তো মাথায় রাখতে হবে যে আমার এই যে সংখ্যাটার অনুপাত বলেছে, এটা বলার পরে এই যেটা বলছে এটা গুণফল বলছে কিনা, যদি গুণফল বলে তাহলে এদের নিজেদের মধ্যে গুণ করবেন আগে, গুণ করে সেইটা দিয়ে একে ভাগ করে দিয়ে তার আবার কিউব রুট বানাবে। যদি কখনো দুটো সংখ্যা বলে, যে ধরে নিচ্ছে দুটো সংখ্যা হচ্ছে এইটা 6 নেই, ঠিক, দুটো সংখ্যার অনুপাত এইটা এবং তাদের গুণফল বলে দিয়েছে এইটা, তখন আপনি কি করবেন, তখন যেহেতু এই দুটো সংখ্যা, একটা 3x একটা হচ্ছে 4x, গুণ করলে 3, 4, 12x স্কোয়ার, 12x স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান 1944/12, তারপর এক্স সমান কত যেটা বেরোবে তার রুট করবো আর কিউব রুট,
তার রুট করব। মাথায় থাকে জানো যে কটা সংখ্যার কথা বলছে, দুটো বললে স্কোয়ার হলো, তিনটে বললে এখানে কিউব হতো, চারটে বলে দিলে এখানে পাওয়ার 4 হতো। এইটার ডিপেন্ড করে, মাথায় এটা রাখবেন, আর কিছু এটা থেকে বলা নেই। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, কারো ক্ষমতা নাই এটাকে মনে রাখার। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 27-এরটা। 27-এর দেখের অঙ্কটা হচ্ছে মানে এই চ্যাপ্টারের সব থেকে কঠিন অঙ্ক। এ কিন্তু ভালো ভালো অঙ্ক কিন্তু কঠিন অঙ্ক। কি বললাম? ভালো অঙ্ক কিন্তু কঠিন অঙ্ক। মনে থাকবে? ঠিক আছে, বোর্ডটা একেবারে ফর্সা চকচকে হয়ে যাচ্ছে বোর্ডটা নিয়ে। এর একটা কিছু করতে হবে। এইখানটা আমি খুব গরিব থেকে গেলাম, বোর্ডটার কিছু করতে পারছি না। এই লাইটের কিছু ব্যবস্থা করতে হবে, এমন কাউকে পাচ্ছি না যে এত সুন্দর একটা যুক্তি দিতে পারে যে ফর্সা বিষয়টাকে পুরোপুরি নির্মূল করে। বোর্ডটা দেখুন চলে আসছি, বোর্ড যা ছিল তাই সুন্দর অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল। এবার যা লিখবো তাই সুন্দর পরিষ্কার দেখা যাবে। এই যে দাগ দিচ্ছি দেখুন কত ক্লিন দেখা যাচ্ছে। যেই আমি পাশে চলে গেলাম, ব্যাস বোর্ড ফর্সা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, আমি ম্যাজিক জানি, ম্যাজিক। ঠিক আছে, চলে আসি 27। 27 বলছে, খুব মন দিয়ে শুনবেন 27-এরটা। অবশ্য সবগুলোর বেলাতে আমি বলছি মন দিয়ে শুনতে। তনুশ্রী সামন্ত, তো হাসির কি আছে? এত হাসির কি আছে? খুব মজা লাগছে না? ব্যবস্থা তো আজ না হয় কাল ঠিক করবো, এরকমই হয়, কিছু করার নেই। খুব চিন্তা এই লাইফটাকে নিয়ে, তবে চিন্তা নেই, আর 1 বছর পরে মন বলছে 1 বছরের মধ্যে যদি আমাদের নিজস্ব ইনস্টিটিউটটা বানাতে পারি, যদি পারি। গতকালকে জমি কেনার এগ্রিমেন্ট করে এলাম, সবই ঈশ্বরের দয়া, গুরুজনের আশীর্বাদ। স্মার্ট বোর্ড কবে আসবে? আমার একার ক্ষমতা নেই গো স্মার্ট বোর্ড কেনা, হয় ফিজ আমাকে ডবল করতে হবে, নাহলে আপনাদের ডোনেশন দেবে। তবে আমাদের যতজন সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, যদি সবাই 50 টাকা করে ডোনেশন দেয়, তাহলে স্মার্ট বোর্ড কেন, অনেক কিছু বোর্ড হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা হিসেব করে দেখেছি, সবাই হেল্প করেই হবে আশা করি। মোটামুটি দেখা যায় যে যে কোনো এডুকেশনাল ইউটিউবে, যে কোনো এডুকেশনাল চ্যানেল যদি, আমি জানি তো আপনারা রাজি আছেন জয়ন্ত মাল, জানি তো আপনারা না থাকলে আমার আর তো কিছুই অস্তিত্ব নেই। ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার থাকে জেনারেলি যে কোনো এডুকেশনাল চ্যানেলে, বিশেষ করে আমারটাতে পড়ুয়া লোক কম, মানে চাকরির পড়াশোনা করা মানুষ কম। আমার কাছে হিউজ অ্যামাউন্টে যারা রিটায়ার্ড পার্সন তারা সাবস্ক্রাইব আছে। ওই যে অঙ্কগুলো একটা টাইমে করাতাম আমি প্রথম দিকে, ওই যে কনসেপ্ট, ওই লজিক গুলো তারা অনেকেই প্রথমবার শুনেছে লাইভ, ভালো লেগেছে। সেই গরু মহিষের অঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো ছিল ভীষণ ভালো লেগেছে, এক ধার থেকে সব সাবস্ক্রাইব করেছে। কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতিতে তারা কিন্তু নেই, পড়াশোনার সঙ্গে তারা যুক্ত নাই। ফলে আমি যখন কোন এডুকেশনাল ভিডিও আপলোড করি তখন ভিউটা আমার এই জন্য কম হয়, আমার ভিডিওতে ভিউটা ভীষণ ভাবে কম হয়। 1 বছর পর আর আমরা কোথায়? না না, থাকবেন, যেখানেই থাকুক মনে প্রাণে থাকবেন গো, চিন্তা নেই। মনে তো থাকবেন, বাকি শরীর যেখানে থাকে থাক। অসীম হালদার। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কয় চলে আসি, মাথা ফ্রেশ হয়ে গেছে। একটু মাথাটা ফ্রেশ করার জন্য বকে নিলাম খালি, আমার নয়, আমাদের নিচে বলছে টু নাম্বারস আর such that, এইটাই হচ্ছে মার্ক আছে, such that এমন ভাবে আছে, কেমন ভাবে আছে, এটাই হচ্ছে পুরো একদম প্যাচ কর। টু নাম্বারস আর such that, খুব মন দিয়ে শুনবেন কিন্তু, দুটো সংখ্যা এমন ভাবে আছে, দ্য স্কোয়ার অফ ওয়ান, দ্য স্কোয়ার অফ ওয়ান, একজনের স্কোয়ার 224 কম, একজনের স্কোয়ার 224 কম কার থেকে? 8 times the square of the other, অন্যজনের স্কোয়ারের 8 গুণের থেকে। কন্ডিশনটা খুব মন দিয়ে শুনবেন। বলছে টু নাম্বারস, আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। টু নাম্বারস আর সাজ দ্যাট, দুটো সংখ্যা এমন ভাবে আছে
দ্য স্কোয়ার অফ ওয়ান, যে একজনের স্কোয়ার ইজ 224 লেস, এ হচ্ছে 24 কম কার থেকে, দেন 8 টাইমস দি আদার, অন্য যে সংখ্যা আছে 8 টাইমস দ্য স্কোয়ার অফ দি আদার, অন্যজনের স্কোয়ারের 8 গুণের থেকে এ 224 কম। খেয়াল করুন, বলছে দুটো সংখ্যা এমন ভাবে আছে যে একজনের স্কোয়ার অন্যজনের স্কোয়ারের 8 গুণের থেকে 224 কম, তাহলে এ হচ্ছে 224 কম। আমার এই দুটোকে সমান করতে গেলে হয় এর সাথে 224 যোগ করে তবে মাঝে সমান দিতে হবে, আর তা না হলে এই দিকের সঙ্গে 224 মাইনাস করতে হবে ডান দিক থেকে, তাই না, যেটা আমরা শিখেছি। মোদ্দা কথা এই দিকটা স্কোয়ার, একজনের স্কোয়ার 224 কম হয়ে আছে, যদি অন্যজনের স্কোয়ার করে 8 গুণ করি তাহলে এটা হচ্ছে আমার সমীকরণ। ঠিক, এবারে যেহেতু এই অঙ্কটাতে দুটো আননোন ফিগার, তো দুটো আননোন ফিগারের মান বার করা সম্ভব নয় এই পদ্ধতিতে, মিডিল টার্ম বা একটা সমীকরণ দিয়ে বার করা সম্ভব নয়। দুটো আননোন ফিগার যদি থাকে তাহলে সমাধান অপনয়ন পদ্ধতিতেই হবে, আর অপনয়ন পদ্ধতি হতে গেলে আমার দুটো সমীকরণ লাগবে। ঠিক, দিয়ে সে 1 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করে পাই, 2 নম্বর সমীকরণকে এত দিয়ে গুণ করে পাই, মনে আছে, দিয়ে একটা এক্স এর মান কাটি কিংবা ওয়াই এর মান কেটে দিই, দিয়ে একটার মান পাই, সেই মানটা আবার আরেকটা যে কোনো একটা এদের মধ্যে যে কোনো একটা সমীকরণে পুট করে তার মানটা পাই, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এটার জন্য দুটো সমীকরণ বানাতে হবে, তার জন্য দুটো সমীকরণের ডেটা লাগবে। একটা সমীকরণের ডেটা আমি পেয়েছি যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই যদি ধরি, এবং বলছে একজনের স্কোয়ার অন্যজনের স্কোয়ারের 8 গুণের থেকে 224 কম, তাহলে এখান থেকে আমি এটাকে একটুখানি কাটছাট করে সাজিয়ে নিয়ে আমি সমীকরণ 1 লিখতে পারি। নেক্সট আর কি বলেছে, নেক্সট বলছে ইফ দ্য নাম্বারস বি ইন দ্য রেশিও 3:4, যদি সংখ্যা দুটির অনুপাত 3:4 হয়, দ্য নাম্বারস আর, দেখুন আর একটা সমীকরণ বলছে, আরেকটা সমীকরণের ক্ষেত্রে বলছে যে দুটো সংখ্যার অনুপাত 3:4, তাহলে একটা 3x একটা 4x, এটা দিয়ে তো আমরা কিছু কন্ডিশন বানাতে পারছি না, সুতরাং কোনো সমীকরণ হচ্ছে না। সমীকরণ যেহেতু হচ্ছে না তাহলে আমার দুটো সমীকরণই হচ্ছে না, দুটো যেহেতু হচ্ছে না তার মানে আমার অপনয়ন পদ্ধতিতে সমাধানও হবে না। তখন আমাকে ভাবতে যে আমার কোথাও ভুল হয়েছে, আমার এক্স আর ওয়াই দুটো আলাদা ধরা ভুল হয়েছে, হয় অঙ্কটা ভুল আছে, নির্ণয় করা সম্ভব নয়, তাহলে আমার কিছু ভুল হয়েছে। এবার আমরা দেখবো কি, যে হ্যাঁ নির্ণয় করা সম্ভব, তার কারণ আমি যাতে দুটো আননোন ফিগার না ধরি তার জন্য সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে। কি অনুপাত বলেছে, বলছে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, অনুপাত কি, বলছে 3:4, এটা নাম্বারের অনুপাত। তা যখনই দুটো সংখ্যার অনুপাত বললো আমি সঙ্গে সঙ্গে একটাকে 3x আর একটাকে 4x আমি ধরে নিতেই পারি। যেই একটাকে 3x একটাকে 4x ধরলাম, অমনি আমার আননোন ফিগার কটা হলো, আননোন ফিগার কিন্তু একটা রয়ে গেল, আর কিন্তু আমার দুটো আননোন ফিগার নেই। তখন আমরা কি করব, যেটাকে x ভেবেছিলাম সেটার জায়গায় আমরা 3x বসিয়ে দেবো, যে সংখ্যাটাকে y ধরে নিয়েছিলাম সেটাকে 4x ধরে নেবো। ঠিক, তার মানে কি করব, x এর জায়গায় আমরা 3x বসিয়ে দিলাম একটা সংখ্যা, y এর জায়গায় আমরা 4x বসিয়ে দিলাম এটা আরেকটা। বাকি কন্ডিশন সেম, কিরকম, যে তাহলে এটা আর ধরে লাভ নেই, একটা 3x একটা 4x। এবার কি হলো, বলছে একটা সংখ্যার স্কোয়ার হচ্ছে 224 কম কার থেকে, অন্য সংখ্যাটার স্কোয়ারের 8 গুণের থেকে। দেখুন তাহলে এই দিকটা 224 কম ছিল, একে আমি 224 যোগ করে মাঝে সমান দিয়ে করে দিলাম, হয়ে গেল। এবারে এত দূর পর্যন্ত ভারী ভারী বুদ্ধিমান ছেলেরা করে, আমিও এককালে এই বুদ্ধিমান ছেলের দলে ছিলাম, যে একটুখানি পরে গিয়ে মুখ থুবড়ে পড়ে, ওটা কোনোভাবেই হয় না। পরীক্ষাতে যখন আমি অঙ্ক পেয়েছি আমি তখন ভালোই অঙ্ক করতে শিখে গেছি, তারপরে অঙ্ক পেয়েছি, ভালোই শিখে গেছি, দেখলাম উত্তর হলো না, অপশনে মিলল না, কঠিন থেকে কঠিন দিকে যাচ্ছে, ভগ্নাংশের পর ভগ্নাংশ উত্তর মিলছে, আবার দেখলাম না উত্তর মিললো, আবার একবার দেখি, আবার একবার করলাম, দেখছি না আমার তো ঠিকই হয়েছে, তাও উত্তর মিললো না, আবার একবার করলাম, ঠিক না আমার তো ঠিকই হচ্ছে, কঠিন কঠিন ভগ্নাংশ আসছে, আমার তো ঠিকই হয়েছে, তাও উত্তর মিললো না, এটাকে না করে আমি ছাড়বো না। পারি অঙ্ক করতে, না করে ছাড়বো না ভেবে অঙ্কটাতে খাইয়ে দিলাম 20 মিনিটের উপর। ব্যাস, যে 20 মিনিটে আমার 40টা কোশ্চেনের উত্তর করার কথা, সেই 20 মিনিটে আমি একটা অঙ্কও করলাম, সেটা আবার উত্তর মেলাতে পারলাম না।
ছেড়ে দিয়ে আসতে হলো। মানে আমি ওই কারণে সেই পরীক্ষাটা ফেল করেছিলাম, শুধু এই অঙ্কটা, এই অঙ্কটার জন্য আমার ওই পরীক্ষায় ফেল হয়েছিল, না একা খেয়ে দিয়েছিল 20 মিনিট। এই ভুলটা আমি আপনাদেরকে হতে দেব না। তার কারণ হচ্ছে এইভাবে যদি আমরা যাই তাহলে কন্ডিশন দিবে না। প্রথমেই আমি বলেছিলাম মন দিয়ে আমার সাথে শুনবে, বুঝবেন যে আমি কি বলছি। অঙ্কটাই ছিল 2 numbers আর সাচ দ্যাট দুটো সংখ্যা এমন ভাবে আছে, কেমন ভাবে বলেনি, কে আগে কে পরে তাও বলেনি। যখন বলছে একটা সংখ্যা 3 আর একটা 4 অনুপাত, তো আমরা একটাকে 4 একটাকে 3 ভাবতেই পারি দুটো সংখ্যার অনুপাত, একটা 3x একটা 4x। কোথাও তো বলা নেই তিনটাকে আগে লিখতে হবে বা চারটাকে আগে লিখতে হবে, এটাও বলা নেই। একটা 3 হলে আর একটা 4, আমি তো ভাবতেই পারি নিজে যে একটা 4 হলে আর একটা 3 ভাবতেই পারি, তাই না? তো আমার থেকে আমার দাদা 2 বছরের বড়, কিন্তু এটাও তো হয় যে আমি আমার দাদার থেকে 2 বছরের ছোট, একই মানে তো। এক্ষেত্রেও তাই, একটা 3 হলে একটা 4, তার মানে একটা 4 হলে একটা 3, এটা আমরা ভাবতেই পারি। কন্ডিশন যখন দিয়েছিল সেই সময় বলেছিল যে দুটো সংখ্যা এমন ভাবে আছে যে একজনের স্কোয়ার 224 কম। এই যে একজন, দ্য স্কোয়ার অফ ওয়ান, ল্যাঙ্গুয়েজটা বুঝবেন, দ্য স্কোয়ার অফ ওয়ান ইজ 224 লেস। দ্য স্কোয়ার অফ ওয়ান মানে একজনের স্কোয়ার 224 কম। সেই একজনটা কে? ছোট ভাই না বড় ভাই? সেটা বলেন। এইখানেই মারছবি। যখনই দুটো সংখ্যার অনুপাত বলে একটা 3x একটা 4x, আমাদের মাথাতে ওই একদম ক্লিক এটাই করে যে একজনের স্কোয়ার মানে প্রথম জনের স্কোয়ার বলেছে, বলেনি অঙ্কতে। আপনাকে গোল গোল ঘোরানোর জন্যই কেটে করেছে। এইটাতে মিলবে না। কি হবে? একজনের স্কোয়ার, সেটা কার? এইটা। অর্থাৎ একজনের স্কোয়ার মানে দ্বিতীয় সংখ্যাটা, এর স্কোয়ারটা হচ্ছে 224 কম কার থেকে? এই সংখ্যাটার স্কোয়ারের 8 গুণের থেকে, অর্থাৎ এই সংখ্যাটার স্কোয়ারের 8 গুণের থেকে। এ 224 কম, তখন এর সাথে 224 যোগ করে তবে সমান লিখব। এইবারে উত্তরটা হবে, এইবার হবে। কি কেন হচ্ছে? ওই যে বলছে যে দুটো সংখ্যা এমন ভাবে আছে, সুতরাং কে আগে কে পরে ভাই তুমি ঠিক করে নাও, এরকম হচ্ছে কথা। যে দুটো সংখ্যা এমন ভাবে আছে যে একজনের স্কোয়ার করলে যা ভ্যালু হবে, অন্যজনের স্কোয়ার করে 8 গুণ করলে এই দিকটা 224 কম হবে। মানে একজনের দুটো সংখ্যার মধ্যে, এই দুটো সংখ্যার মধ্যে একজনের স্কোয়ার করলে সে হচ্ছে 224 কম হবে কার থেকে? আর একজনকে যদি স্কোয়ার করে 8 দিয়ে গুণ করি তার থেকে। এবার সে কে আগে আছে কে পরে আছে তুমি বুঝে নাও, আমি শুধু বলে দিলাম দুটো সংখ্যা এমন ভাবে আছে যে এই। এবার এই অঙ্কটা দেয় কেন? আমাদেরকে ফেল করা। এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণ ভালো পরীক্ষাতেই দেবে এই টাইপের অঙ্ক। তো মাথায় রাখতে হবে যখনই আমরা ইন ফিউচারের পরে অঙ্কগুলো পাবো, ক্লাসে আছে ক্লাস শেষ করে বলছি, যখনই আমরা এই টাইপের অঙ্কগুলো পাবো, আমরা প্রথমেই সেকেন্ড নাম্বারটাকে ট্রাই করে এই সমীকরণটাতে যাব, যেই দেখবো উত্তর মিলে গেছে বা অঙ্কটা ঠিকঠাক দিকেই যাচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে এই কন্ডিশনটা মাথায় রাখবেন। সমীকরণ করে দিলাম, সমাধান নিজেরা করবে। উত্তর হচ্ছে একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8, ঠিক আছে? একটা ভ্যালু হবে 6, একটা ভ্যালু হবে 8। এবার আপনি দেখুন, বলছে একটার স্কোয়ার মানে 6 স্কোয়ার, আর একটা হচ্ছে 8 স্কোয়ার করে তাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, এবার তাহলে এ হবে 224 কম পড়ে যাবে, এর সাথে 224 যোগ করেন, দেখুন এইটা কিন্তু হবে না, এইটা হবে না। দেখবেন দুটো সংখ্যা কি 3:4, একটা হচ্ছে 3:4 বলেছিল এবং অরিজিনাল উত্তর হয়েছে 6 এবং কত 8। এইটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। তো যখন এটা অরিজিনাল সংখ্যা, আমরা কোন সংখ্যার স্কোয়ার? এই দ্বিতীয়টা। অর্থাৎ সমীকরণ কোনটা হবে? এই 6 এর স্কোয়ার নয়, 8 এর স্কোয়ার করলে সে 224 কম হবে কার থেকে? না 6 এর যদি স্কোয়ার করি তারপর তাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তার থেকে। এবার এইটা করবেন, দেখবেন এইটা উত্তর মিলছে। অর্থাৎ এই 8 8 64 সঙ্গে 224 যদি আমরা যোগ করি যা ভ্যালু হবে, 6 এর স্কোয়ার করে তাকে 8 দিয়ে গুণ করলে এইটাতে ম্যাচ করবে। তাহলে কি দাঁড়ালো যে দুটো সংখ্যা এমন ভাবে আছে, কিরকম ভাবে? সেকেন্ড নাম্বারটা স্কোয়ার করলে 224 কম হবে প্রথম নাম্বারটা, এটা অ্যান্সার হাইলাইট। কত মেসেজ করেছেন গো? অ্যান্সার হাইলাইট করা। স্যার উত্তর মিলছে কিনা কি করে বুঝবো? ওরে বাবারে, না না, হ্যাঁ পরীক্ষার হলে তার মানে বলতে চাইছেন। এবছর পর আমরা কোথায়, 1 বছর পর, ওটা আগের মেসেজ। হ্যাঁ, উত্তর মিলছে কিনা কি করে বুঝে, এটা অভিজ্ঞতা। অঙ্ক এক্সামে থাকবে না, অপশনে হাইলাইট করা থাকবে।
এটা একটা ভালো কোশ্চেন করেছেন যে আমরা বুঝবো কি করে। এটা ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন এবং মানে হাইফাই কঠিন কোশ্চেন। এই যে উত্তরে মিলছে কেনা বুঝবো কি করে, আপনাকে সেটাও বুঝতে হবে। যখন একটু অঙ্ক করা প্র্যাকটিস হয়ে যাবে, আপনারা একবারের কম্বাইন কোর্সটা শেষ করে একবার দুবার রিভাইজ যখনই দিয়ে দেবেন, আপনার নিজের ভিতর থেকে একটা অনুভূতি আসবে যে আমি ঠিক দিকে যাচ্ছি না। যেমন আমাকে দেখুন, আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের সামনে, আপনাদের ক্লাসে এরকম হয়েছে কিনা আমি জানি না, অঙ্ক করতে 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 হঠাৎ থেমে গেল, কি হলো মনে হচ্ছে না, অঙ্ক কিন্তু মাঝ রাস্তায়, আমি অঙ্ক মাঝ রাস্তাতে আছে, স্মুথলি যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমি থেমে গেলাম কেন, আমার মন বলছে আমি ঠিক দিকে যাচ্ছি। এই যে অভিজ্ঞতা, এটা একদিনে হয়, এটা একদিনে হয়নি, একদিনে কারো হয়ও না, খুব কম। খুব ভালো ভালো স্টুডেন্ট যদি হয় বিদ্যাসাগর বিবেকানন্দের মতো, তাহলে অল্প সময় অভিজ্ঞতায়। আমার আমার বেশ কয়েক বছর লেগে গেছে এই অভিজ্ঞতাটা আসতে যে আমি ঠিক দিকে যাচ্ছি না। একটা টাইমে ক্যালকুলেশন করার পর মনে হচ্ছে না, এই জিনিসটা তো হওয়ার কথা নয়, হওয়ার কথা নয়, যাচ্ছে না। আমাকে আননোন নাম্বার দেবেন, আননোন অঙ্ক দেবেন, এমনটা না যে অঙ্কগুলো আমি প্র্যাকটিস করি সারাদিনটা সেটাই আটকে গেলে অন্যদিকে গেলে বুঝতে পারবো, তা আমি বলছি না। আমাকে আননোন অঙ্কই দেবেন, আননোন অঙ্ক দেবেন, আননোন ডিজিটই দেবেন। তাতেও যদি সেরকম আমি ভুল রাস্তায় চলে যাই, তাহলে বুঝতে পারবো খানিকটা যে আমি ভুল দিকে যাচ্ছি। তখন ক্রস চেক করতে হবে, কোথাও যোগ বিয়োগে ভুল করে ফেলেছি, দেখলাম হ্যাঁ তাই তো, যোগে ভুল করেছি। এরকম অনেক হয়েছে, হবে হবে না তা নয়, কারো আগে হয় কারো পরে হয়, ব্যাস এটি কিন্তু হবে। যদি নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, নিষ্ঠার সাথে চেষ্টা যদি করে যেতে পারেন, তাহলে একদিন না একদিন সফলতা আপনার দরজায় এসে কলিং বেল বাজাবেই পারে। তবে কলিং বেলে ব্যাটারিটা কিন্তু রাখতে হবে, যাতে আওয়াজটা শুনতে পান যে সফলতা আপনার দরজায় এসে কলিং বেল টিপছে। সফলতা যে আপনার দরজায় এসে কলিং বেল টিপবে আর আপনি সেটা বুঝতে পারবেন, তার জন্য আপনার কলিং বেল লাগিয়ে রাখতে হবে, তার ঠিকঠাক রাখতে হবে, ব্যাটারি ভরে রাখতে হবে, নজর রাখতে হবে, ওদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে এখনো পর্যন্ত নিষ্ঠার সাথে চেষ্টা করে বিফলে চলে গেছে, রেজাল্ট পাইনি, সফল হতে পারেনি, এমন ইতিহাস নেই, এমন ইতিহাস, এমন রেকর্ড নেই। নিষ্ঠার সাথে চেষ্টা করতে হবে, ব্যাস এটাই হচ্ছে কথা। হাল ছাড়লে চলবে না কোনোভাবেই, কোনো কিছুর বিনিময়ে হাল ছাড়লে চলবে না। সবার জন্য সব জিনিস সবার আগে রাখা থাকে, কারো আগে থাকে কারো পর। পৃথিবীর সমস্ত জিনিসই নিজের গতিতেই চলে, নিজের তালেই চলে। চিন্তা করলে চলবে না, কাজ করে যান শুধু। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে 28 কি বলছে, টু নাম্বার আর সাজ দেয়, দুটো সংখ্যা এমন ভাবে আছে, দ্য রেশিও বিটুইন দেম, যে তাদের অনুপাত 4:7। ঠিক আছে, তাদের অনুপাত কত, 4:7। দুটো সংখ্যা এমন ভাবে আছে যে তাদের অনুপাত হচ্ছে 4:7। ইফ ইচ ইজ ইনক্রিজড বাই 4, যদি প্রত্যেকটাকে আমরা 4 বাড়িয়ে দিই, দ্য রেশিও বিকামস 3:5, তাহলে অনুপাতটা কত হয়, 3:5 হয়ে যায়। দ্য লার্জার নাম্বার ইজ, যদি প্রত্যেকের সাথে 4 বাড়িয়ে দিই তাহলে রেশিও কত হয়ে যায়, তাহলে রেশিওটা হয়ে যায় 3:5। এবার খেয়াল করো, দুটো সংখ্যার অনুপাত 4:7, আমরা শিখেছি একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 7x, এবং আরও শিখেছি যে এই দুজনের সঙ্গে যদি আমরা 4 4 করে বাড়াই, প্রত্যেকের সাথে যদি 4 বাড়াই, মানে এটার সাথেও 4 বাড়ালাম, এটার সাথেও 4, অরিজিনাল সংখ্যা, তাহলে আমার হিসেবে অনুপাত কত, আমার হিসেবে অনুপাত এইটা। ওদের হিসেবে অনুপাত কত, ওরা বলছে এদের অনুপাত হচ্ছে 3:5, কত, 3:5। ব্যাস, এই যে সমীকরণ হয়ে গেল। এবারে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা, আমরা আগেই করেছি, এটা ছোটবেলাতেই শিখেছি। 4x + 4 বাই 7x + 4x, এই 7x + 4 আর 4x কেন সমান হচ্ছে 3/5, অর্থাৎ প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা। এইটা কেন হয়, এই আমার কিন্তু কেন হয়, যে ইউটিউবে একটা সিরিজ আছে যে এটা তো হয়, কিন্তু কেন হয় সিরিজ, সেই কিন্তু কেন হয় সিরিজে আমার এটা বলা আছে যে প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি করলে সেটা তৃতীয় সমানুপাতি বাই চতুর্থ সমানুপাতির সঙ্গে সমান কেন হয়। আমরা ছোটবেলা থেকে মাস্টারদের কাছে শিখে এসেছি যে এই লাইনটা করে দিল, করে এইটা বাই এইটা সমান এইটা বাই, কেন কোনোদিন জিজ্ঞাসা করিনি।
যে কেন হয়, কিন্তু কেন হয় তার পিছনে বিশাল লজিক আছে, আপনারা পারলে টাইপও দেখে নেবেন কিন্তু কেন হয় সেই জিনিসটা। এবার এটা যদি আমরা গুণ করি যেমন হবে 3 7 21 আর 4 5 21, তাহলে এটা আগে করি, এটা বড় হবে। 21x প্লাস হচ্ছে 12 সমান 5 4 20x প্লাস 5 4 20, এদিকে নিয়ে চলে গেলে x সমান কত, x সমান হচ্ছে 8, x সমান যেই 8 পেয়ে গেলাম, ব্যাস 4 8 32 আর 7 8 56, দুটো সংখ্যাকে, একটা হচ্ছে 32 একটা হচ্ছে 56, ঠিক, একটা 32 আর একটা হচ্ছে 56, ব্যাস। এবার জানতে কি চেয়েছিল যে এটা, কিন্তু এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক আমি কোনোদিনই অপশন টেস্ট ছাড়াই করি না। বরাবরই নিজে অপশন টেস্ট করে এসেছি এবং আপনাদেরকে আমি আজকে বলবো অপশন টেস্ট করার কথা। কিরকম ভাবে, সেটা হচ্ছে প্রথমেই দেখুন দুটো সংখ্যার অনুপাত কত, 4:7, এটা হচ্ছে অরিজিনাল সংখ্যার অনুপাত, খেয়াল করবেন অরিজিনাল সংখ্যার অনুপাত 4:7। বলেছে যদি এদের সাথে 35 যোগ করে, এই এদের সাথে 4 যদি যোগ করে, ঠিক, দুজনের সাথে যদি 4 যোগ করে তাহলে অনুপাত কত হবে, অনুপাত হবে 3:5, নতুন অনুপাত 3:5। এবার আপনি অপশন টেস্ট করুন, কি আছে, 36 48 56 64, 36 48 56 64, এইগুলো অপশনে রয়েছে, ঠিক। সবার আগে আপনাকে ভাবতে হবে যে অঙ্ক দুটোর এই যেটা অনুপাত ছিল, সংখ্যা দুটো, একটা 4 একটা 7, এর মধ্যে বড় কে, নিশ্চয়ই 7-এর অনুপাত। উত্তর যে হবে সেটা অরিজিনাল সংখ্যাটা, মাঝখানে হাজার গুচ্ছেন কন্ডিশন বলেছে, যদি যোগ করি, যদি বিয়োগ করি, যদি গুণ করি, যদি ভাগ করি, তো নতুন রেশিও এই হবে, ওই হবে, সেই হবে, হাজারো কথা বলে দিয়েছে। কিচ্ছু কানে নেব না, কিচ্ছুটি কানে নেব না, শুধু ভাববো যে সংখ্যা দুটোর অনুপাত এইটা, এবং জানতে চাইছে আমার বড় সংখ্যা, তার মানে এদের যে দুটো সংখ্যা হবে এদেরই গুণিতক হবে। এবারে আমি দেখবো বড় সংখ্যা মানে এটা, তাহলে এদের অপশনের মধ্যে কে এর সাথে গুণিতক, 7-এর সাথে 36 গুণিতক, না ক্যান্সেল, 48 গুণিতক, না ক্যান্সেল, 64 গুণিতক, না ক্যান্সেল, একমাত্র গুণিতক কে, 56, তা উত্তর কে 56। ক সেকেন্ড লাগে, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে উত্তর শেষ। সংখ্যাটা যাই হোক, অরিজিনাল সংখ্যাই জানতে চাইছে, আর অরিজিনাল সংখ্যা তো এরাই 4 আর 7ই তো, এটাই তো অনুপাত, তাহলে যে হবে, একটা 4 হলে একটা 7, না হলে কি হবে, একটা 8 হলে একটা 14, নাহলে 3 4 12, একটা হলে 3 7 21 একটা হবে, যাই হোক এদেরই তো গুণিতক। তাহলে আমার এদের মধ্যে যেটা উত্তর হবে সে কি হবে, সে 7-এরই গুণিতক হবে। দেখলাম 3টি অপশনই 7-এর গুণিতক নয়, একজনই মাত্র 7-এর গুণিতক, ওটাই উত্তর, আর কোনো দিকে যাওয়ার দরকার নেই। এবার অনেকের মনে প্রশ্ন অলরেডি হয়ে বসে আছে, হ্যাঁ, দুটো যদি গুণিতক থাকে, যেমন ধরুন দুটো যদি গুণিতক, অত বললো স্যার এখানে 64, এই 7-এর একটা গুণিতক মনে করুন 35 আছে, 5 7 35 আছে, তাহলে তো এটাও গুণিতক এটাও গুণিতক, তাহলে কি দুটোই উত্তর, না, তখন তো দুটো উত্তর নয়। বড় সংখ্যা কি দুটো হয়, কিন্তু এই কন্ডিশনে আমি দুটো উত্তরই পেলাম, সিঙ্গেল কন্ডিশনের উত্তর আমার দুটো হলো, দুটো বাদ চলে গেল। যদি একবারই আগের অঙ্কটার মতো আগের অপশন যেটা ছিল সেই অনুযায়ী হয় তাতে একবারই হয়ে গেল, তখন আমরা কি করব, তখন আমরা নেক্সট কন্ডিশনটাই যাব। কি যাব, বলছে সেই সংখ্যাটার সাথে 4 যোগ করলে সে আবার 5-এর গুণিতক হবে, ক্লিয়ার, সেই সংখ্যাটার সাথে যদি 4 যোগ করি তাহলে আবার 5-এর গুণিতক হবে। এবার বলুন 35-এর সাথে 4 যদি যোগ করি কত হয়, 39, সে কি 5-এর গুণিতক, দেখলাম না, তাহলে এ ক্যান্সেল। এবার মনে করুন 56-এর সাথে 4 যোগ করলাম কত হয়, 60, সে কি 5-এর গুণিতক, দেখলাম যে হ্যাঁ সে 5-এর গুণিতক, তাহলে এটাই ফাইনাল উত্তর। ক্লিয়ার হয়েছে, এই টাইপের অঙ্ক যখনই পাবেন প্রচুর থাকে, কোনো না কোনো পরীক্ষায় হামেশাই দেয়, কিচ্ছু করার নেই, জাস্ট অঙ্ক পড়বেন, প্রথম কাজ হচ্ছে মাঝের কোনো কথাই দেখবেন, সংখ্যা দুটোর অনুপাত বলেছিল উত্তরের সঙ্গে, যদি চায় যে ছোট সংখ্যাটা কত বা বড় সংখ্যাটা কত, এটাই চাইবে, এই ছাড়া কেউ জানতেও চায় না। তো বড়টা বললে বড়টার সাথে গুণিতকটা দেখে নিন, বড়টার সাথে যখন আমাদেরকে বড়টা জানতে চাইবে তখন কি হবে, তখন আমরা বড়টার সাথে ট্যালি করব, যখন ছোটটা জানতে চাইবে তখন আমরা ছোটটার সাথে ট্যালি করব। আচ্ছা, আর একটুখানি
হলো? তাহলে আমাদের যখন বড়টার কথা বলবে তখন আমরা বড়টার সাথে ট্যালি করব, যখন ছোটটার কথা বলবে তখন ছোটটার সাথে ট্যালি করবো। যাই বলুক, প্রথম কাজই হচ্ছে আমাদের যে আমরা লাস্টের কথাগুলো কিচ্ছু কানে নেব না। প্রথম লাইনটা পড়বো, উত্তর করবো। স্যার আমি আগে কোনোদিনও শিখিনি স্যার। কি শেখেনি? দারুণ শিখলাম বন্ধু। ব্যাপার। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে ব্যাপার। পরের অঙ্ক দেখবেন, পরের অঙ্কটা যদি এই টাইপের নয়। আচ্ছা, পরের অঙ্কটা একটু অন্য টাইপের। পরের অঙ্কটা আজকে টাইম পার হয়ে যাচ্ছে, 7:15 হয়ে গেছে। পরের অঙ্কটা তাহলে অন্যদিন পাবো। এটা একটু অন্য প্যাটার্ন। 29 থেকে 34 যে কটা অঙ্ক আছে এটা নিজেরাই পেরে যাবেন মনে হয়। যদি পেরে যান তাহলে ভালো কথা, তাহলে এটা পরদিন শেষ করে দিয়ে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো, প্রবলেম অন এজ। ঠিক আছে? এবং এরপরে এই টাইপের যে অঙ্কটার কথা আজকে দেখলেন, মনে করুন এই টাইপের অঙ্ক দেখবেন অনেক বইতে আপনি পাবেন, অনেক এক্সাম্পল পাবেন। আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে সেই এক্সাম্পল গুলো খুঁজবেন বিভিন্ন বইতে, খুঁজে খুঁজে বার করবেন, দিয়ে একদম ট্রাই করুন। তারপরে যদি না হয়, নিতান্ত নিতান্ত যদি না হয়, তাহলে তো যেটা আমরা করেছি এক্স ধরে, নর্মাল যে পদ্ধতি, ট্রাডিশনাল পদ্ধতি, সেটা তো রইলই, ওরা তো আমাদের হাতে রইলই। তারপরে এগুলো এক্সট্রা যা করে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আপাতত আপনাদের জন্য এটুকুই। আর WBCS এর গতকালকে আমাদের যে মিটিং হয়েছে, সেই মিটিং এ একটা যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব সম্ভবত আমাদের অ্যাডমিনরা গ্রুপে জানিয়ে দিয়েছে। আপনারা নিজেরা সেই বিষয়ে সতর্ক থাকবেন। তবে যাই করুন, আমার মনে হয় এইটা আপনাদের শেখার সময়, এটা যোগ্য হওয়ার সময়। তো যদি দুটো কোর্স একসাথে অ্যাফোর্ড করতে পারেন, মানে যেটা এখন চলছে সেটার সঙ্গে WBCS এফোর্ড করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু WBCS কোর্সটাতে অ্যাডমিশন নিতে পারেন। কারণ হচ্ছে, প্রথমত আমাদের যে বই কটা রয়েছে, বইটা লেখা যে সার্থক হয়েছে, ভীষণ ভীষণ খুশি হয়েছে। মানে এতগুলো কোশ্চেন কমন পড়েছে, এবং যতজন আমাদের স্টুডেন্ট ছিল BCS এর, আশা করছি 100% স্টুডেন্টই প্রিলি পাস করবে যারা পড়াশোনা করেছে। যারা সত্যি, কতক্ষণ লাগে একটা 200 পাতার বই, তাও তো আবার 14 ফন্টে লেখা আমাদের বই, A4 পেজে 14 ফন্ট, মানে বড় বড় লেখা। সেইটাতে 200 পাতার বই যদি না পড়তে পারে কেউ, তাহলে তার চাকরির আশা ছেড়ে দেওয়াটাই উচিত। তারপরে তো কোনো কথা নেই। ইংরেজি কমন, রিজনিং কমন, রিজনিং 15টা রিজনিং একদম হুবহু ডেটা ডিজিট পর্যন্ত কমন। আমরা যেটা ক্লাসে করাই, রিজনিং এর বই পাবলিশ করিনি ঠিক কথাই, কিন্তু আমরা যেটা ক্লাসে করাই, 15টা অঙ্ক, টোটাল 18টা রিজনিং পড়েছে। 18টা রিজনিং পড়েছে, তার মধ্যে 15টা রিজনিং হুবহু ডেটা ডিজিট পর্যন্ত কম। আর কি চাই বলুন? আর তো কিছু চাই না। আর অঙ্কটা খুবই কম পড়েছে, কয়েকটা মাত্র অঙ্ক পড়েছে দেখলাম। তো সেটার জন্য অতটা মানে একদম ভীষণ ইজি নয়, কিন্তু মেন পরীক্ষা যখন হবে, মেন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইজি হবে। ঠিক আছে? তাহলে আপাতত আহ রিজনিং এর বুকটা কি পাবলিশ হবে না? একসাথে পেরে উঠবো না গো, কত দিকে দেখি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপাতত সবার জন্য শুভরাত্রি। স্যার উইকে বুঝতে পারছি না মেসেজ গুলো, দাঁড়ান একটু পড়ি। বইগুলো তাড়াতাড়ি দেন স্যার, দেবো। থ্যাংক ইউ, গুড নাইট স্যার, থ্যাংক ইউ স্যার। রিজনিং এর বুকটা কি পাবলিশ হবে না? স্যার আপনি ম্যাথের ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ। কথা খালি উল্টো পাল্টা কথা লেগে, খুব ভালো বুঝলাম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এগুলো পুরোনো গুলো করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আপাতত আপনাদের সবার জন্য শুভরাত্রি রইলো।